দাদা বলে চিনি। ওনাকে সামনে পেয়ে আজকে আমি এবং আমার যে সমস্ত কর্মী এখানে উপস্থিত হয়েছে নিশ্চয়ই তারা আনন্দিত হয়েছেন। আমার কাছে দীর্ঘদিনের দাবি ছিল এই জয়েন্ট সভাতে দাদাকে হাজির করতে হবে। যাই হোক, আমি দাদার কাছে গিয়েছিলাম, দাদা আমার সম্মানের সহিত আমার সম্মানটা রক্ষা করেছে এবং আমার কথায় আমি আজকের এই যোগদান সভা পেয়েছি। এদের খুব আমি আনন্দিত। বক্তব্য দেওয়ার কিছু নাই। যারা হয়তো পুরাতন আছেন তারা সকলেই জানেন ডোমকল ব্লকের চরিত্র এবং কীভাবে ডোমকলে সংগঠন চলেছিল। সিপিএমের জন্ম লগ্ন থেকে ডোমকলে সিপিএমের মন্ত্রী ছিল 34 বছর। তার বিরুদ্ধে বিভিন্নভাবে আন্দোলন লড়াই করে ডোমকলে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। যাই হোক, বিভিন্ন কারণে আমি বিগত কয়েক বছর এলোমেলোভাবে এড়িয়েছিলাম। বিভিন্ন কর্মীরা আমাকে আহ্বান করেছিল আমরা এই মুহূর্তে কংগ্রেসে যোগদান করতে চাই। সকলের অনুরোধে আমার ইচ্ছায় তাই আমি আজকে এই যোগদান করার সুযোগ পেয়েছি। আমি বেশি বক্তব্য রাখবো না। করিম আমাদের ডাক নাম মানিক। মানিকের যোগদান পর্বের সঙ্গে সঙ্গে তার যত অনুগামী কয়েকশো কংগ্রেস কর্মী হিসাবে আজ তৃণমূল দল ছেড়ে আজকের এই সভায় অংশগ্রহণ করলেন। আপনাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং তৃণমূল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করবার মানসিকতাকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। কারণ আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক সিদ্ধান্ত বলে মনে করি। তাই আপনারা আগামী দিনে ডোমকল ব্লকে আরো যোগদান পর্বের সূচনা তৈরি করছে। তৃণমূল পশ্চিমবঙ্গের মস্তক থেকে সরে যাওয়ার পর ডোমকলের বিভিন্ন এলাকায় যোগদান পর্ব চলছে। আজকে তার একটা বড় রূপ এখানে আমরা দেখতে পাচ্ছি। আগামী দিনেও এই ডোমকলের বিভিন্ন অঞ্চলে পঞ্চায়েতে এই যোগদান পর্ব চলতে থাকবে। ডোমকল বলতে যেহেতু আমরা জেলার রাজনীতি দীর্ঘদিন ধরে করেছি, তাই আগে যখন ডোমকল নামটা আসতো সঙ্গে সঙ্গে আমাদের মানিক আর ডাকু এই দুজনের কথা মনে পড়ে। আমি তো কখনো কখনো ডাকুকে ভাবতাম ডাকু মুসলমান আর মানিক হিন্দু। পরে বুঝলাম না, ডাকু হিন্দু মানিক মুসলমান। আমার দীর্ঘদিন ধরে একটা বিভ্রান্তি ছিল, কারণ ডাকুর হাব ভাব কথাবার্তা পাশাপাশি মানিকের মিষ্টি ভাষা, সুন্দর দেখতে পাওয়া। মানিকের চেহারা সুন্দর ছিল, এখন বিগড়ে গেছে। আগে কোকড়া চুল ছিল, দেখতে সুন্দর ছিল। তো মানিককে কিন্তু অনেক বেশি শোভার ভদ্র লাগতো, আর ডাকুকে খুব কর্কশ লাগতো। আজ খারাপ লাগছে যে ডোমকলের বুকে এই যে জোর মানিক ছিল আমাদের ডাকু আর মানিক, তাহলে এক মানিককে আমরা হারিয়েছি ডাকুকে, আরেকটা মানিক আমাদের সঙ্গে এলেও আমরা অত্যন্ত খুশি এবং আনন্দ করছি। মিল্ক ইউনিয়নের নির্বাচনে মারামারি করতে দেখেছি আমরা। সেখানে ডাকু এমন করে লাঠি ঘুরাচ্ছিল যে বহরমপুরের পুলিশ এদিক ওদিক পাতে লেগে গেছিল ডাকু লাঠি ঘুরানো দেখে। সেই দিন আমাদের স্মৃতিতে জল জল পড়ে। আমি একটা জিনিস দেখেছি সবসময় ডোমকলে, যে ডোমকল এবং ডোমকলের কংগ্রেসের কর্মীরা অকুত ভয় হয়ে, নির্ভয় যাকে বলে, নির্ভয়ে হিম্মতকে সাথী করে তারা তাদের নিজের কথা বলতে জানে, নিজের কথার বাস্তবায়ন
বাস্তবায়ন করতে যাবে। তাই দমকল খুব প্রাণবন্ত একটা কংগ্রেস খুব প্রাণবন্ত। যখনই দমকলে কোনো মিটিং মিছিল হয়, সেই মিটিং মিছিলের উচ্ছ্বাস, উৎসাহ, উদ্দীপনা দেখার মতো, তার জোশ আলাদা। বোঝাই যায় যে আমরা দমকলে চলে এসেছি। আবার নতুন করে দমকলের কর্মীদের মধ্যে সেই যদি প্রাণবন্ততা, উচ্ছ্বাস, উদ্যমতা ফিরে আসে, তাহলে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে আগামী দিনে মুর্শিদাবাদের রাজনীতি, বিশেষ করে এই দমকলকে থেকে দমকল সাব ডিভিশন প্রভাবিত হবে। গোটা দমকল সাব ডিভিশনের স্নায়ু কেন্দ্র হচ্ছে এই দমকল। দমকলের দিকে তাকিয়ে থাকে রানীনগর, দমকলের দিকে তাকিয়ে থাকে জলঙ্গি, এবং করিমপুর পর্যন্ত দমকলের দিকে তাকিয়ে থাকে। তাই দমকলে কংগ্রেসের কিছু পরিবর্তন মানে, দমকলে কংগ্রেসের শক্তি বৃদ্ধি হওয়া মানে, তার ঢেউ কিন্তু আশেপাশের সব ব্লকে গিয়ে পড়বে। তাই দমকলের কংগ্রেস কর্মীরা শুধুমাত্র দমকলের জন্য আপনারা নন, আপনাদের এই লড়াই, এই রাজনীতি করার মানসিকতা নতুন করে যেটা তৈরি হয়েছে, তা আজকে গোটা দমকল সাব ডিভিশনে প্রভাব বিস্তার করবে বলে আমি মনে করি। যেটাতে জানি আমরা নিজেরা হারাতেও জানি, সমস্যা এই জায়গাটাই আমাদের। আমরা যদি মনে করি তো জিতবো, কোনো মামুল ক্ষমতা নেই আমাদের হারাতে। আর আমরা যদি মনে করি হারাবো, কোনো মামুল ক্ষমতা নেই তাকে জিতাবে। সমস্যাটা এই জায়গাটাই। তাই হাত জোর করে সকলকে সাক্ষী রেখে আমি অনুরোধ করব যে সব কিছু হোক, কিন্তু দলকে শক্তিশালী করার মধ্য দিয়ে হোক। কোনো ব্যক্তিকে আমার পছন্দ হতে পারে, কোনো ব্যক্তিকে আমার পছন্দ নাও হতে পারে, তার জন্য কিন্তু সেই ব্যক্তির বিরোধিতা করতে গিয়ে দলের ক্ষতি করে আমরা যেন কালিদাসের মতন নিজের ডালে বসে নিজের ডাল কাটার সেই খেলা না করি। মনে রাখতে হবে, আমার আপনার সকলের পরিচয় কিন্তু আমার আপনার দল কংগ্রেস। তাই যদি এখানে আমরা জিতি, কি বলবো? কংগ্রেস জিতেছে। আমরা এই কথা বলবো না মানিক জিতেছে, অনিল চৌধুরী জিতেছে, রহমান জিতেছে বা টাইটান জিতেছে। আমরা কি বলবো? কংগ্রেস জিতেছে। এই মানসিকতা নিয়ে আপনারা রাজনীতি করুন। ব্যক্তি জেতে না, পার্টি জেতে। ব্যক্তি হারে না, পার্টি হারে। তাই যে কোনো কারণেই হোক, আপনার ভালো লাগা মন্দ লাগাকে আপনি বর্জন করে দূরে সরিয়ে রেখে আপনি পার্টিটাকে বাঁচান। কংগ্রেস পার্টিটাকে বাঁচানো খুব জরুরি, আজকের দিনে আরো বেশি জরুরি। এই জন্যই জরুরি, আপনারা দেখতে পাচ্ছেন কারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় এলেও আর কারা ভারতবর্ষকে আজকে পরিচালনা করছে। কারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় এলো? যারা এসআইআর করে লক্ষ লক্ষ মানুষের নাম, ভোটার অধিকার খতম করে দিয়ে, কেড়ে দিয়ে, মানুষের সাংবিধানিক অধিকারকে পদদলিত করে, মানুষের ভোট দেওয়ার অধিকারকে কেড়ে নিয়ে ক্ষমতায় আসাকে যারা মনে করে রাজনীতি, আজকে তাদের রাজনৈতিক আক্রমণের শিকার আমরা। মানুষ এখানে জন্মেছে, বড় হয়েছে, এখানে মানুষ হয়েছে, পড়েছে, আজ তাদের ভোটার লিস্টের নামটা কেটে দেওয়া হয়েছে নানা জাল চুরি করে। একটা ব্যক্তি 50 বছর ধরে কোর্টে প্র্যাকটিস করে আইনজ্ঞ, উকিল, তার নাম কাটা গেছে এসআইআরকে সামনে রেখে। তাহলে বুঝতে পারছেন আগামী দিনে কোন বিপদ আসছে আমাদের। আমরা এর আগে রাজনীতি করেছি, মিথ্যা কেসে জেল খেটেছি, অস্বীকার করবো না। মারামারি হয়েছে সিপিএমের সঙ্গে, রক্তারক্তি হয়েছে, কিন্তু কখনো আমাদের এ ভয়টা হয়নি যে আমাদের দেশের নাগরিকত্বকে কেড়ে নিবে। কখনো এ ভয়টা আমাদের হয়নি যে আমাদের ভোট দেওয়ার অধিকারকেও কেড়ে নেবে। আমরা কাকে ভোট দেবো কি দেব না সেটা আমার আপনার স্বাধীন সিদ্ধান্ত ছিল, কিন্তু আজ আপনি ভোট দিতে চাইলেও ভোট দিতে পারবেন না, কারণ ভোট দেওয়ার অধিকারটা আপনার কেড়ে নিয়েছে। আমি দাঁড়িয়েছিলাম বিধানসভায়, আমি গেছিলাম দৌলতাবাদ এলাকার ভিতরে কিছু গ্রামে ভোট চাইতে।
তো বয়স্ক বয়স্ক কজন মানুষ এসে বললো, বা আমরা তো কংগ্রেসেরই লোক, কংগ্রেসকে তো ভোট দিই, তোমাকেই তো ভোট দিব, কিন্তু ভোট দিব কি করে? ভোট দেওয়ার অধিকারটা কেড়ে নিয়েছে, ভোটার লিস্টের নাম নাই আমাদের, তাহলে ভোটটা দিব কি করে? যেমন করে দেখো বাপ, যাদের ভোটারের নামটা তুলে দেওয়া যায়, তাহলে তোমাকে ভোট দিব বলছে তারা। ভাবতে পারেন স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে একটা মানুষকে আজ এই আতঙ্কে ভুগতে হচ্ছে যে আমি আগামী দিনে এদেশের নাগরিক থাকবো কিনা, আমার ভিটে মাটি থাকা সত্ত্বেও নাগরিকত্ব আমার কেড়ে নেবে কিনা, আমার অধিকার থাকবে কি থাকবে না, তাই নিয়ে আজকে মানুষকে আতঙ্কিত হতে হচ্ছে। আরো বলি, তার নাম আমাদের নেতা রাহুল গান্ধী। ভারতবর্ষের পার্লামেন্টে দেখতে পাচ্ছেন আপনারা সেই লড়াইটা, সর্বত্র ভারতবর্ষের সেই লড়াই নেতৃত্ব দিচ্ছে রাহুল গান্ধী। এই এসআইআর কাণ্ডে, ভোট চুরি কাণ্ডে, মানুষের ভোটার অধিকার কেড়ে নেওয়ার কাণ্ডে সব থেকে প্রথম প্রতিবাদ করেছিল কে? রাহুল গান্ধী। অস্বীকার করতে পারে কেউ? কেউ অস্বীকার করতে পারে? আজকে বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে মোকাবিলা করে কে? রাহুল গান্ধী। এই পশ্চিমবঙ্গে সেদিন আমরা তৃণমূলকে বলেছিলাম বিজেপিকে খাল কেটে নিয়ে এসো না, বিজেপি কুমির হয়ে ঢুকবে তোমার এই রাজ্যে। মমতা ব্যানার্জি, কংগ্রেসে খতম করো না, কংগ্রেসে খতম করে দিও না। এই মমতা ব্যানার্জি 2003 সালে বিজেপিকে হাতে করে নিয়ে এলো বাংলায়। এই 2025 তার তৃণমূল গঠন হওয়ার পর থেকে একসঙ্গে বাংলায় ভোট করলো, বিজেপির সঙ্গে সরকার করলো, কংগ্রেসকে মেরে সাটপাট করে দিচ্ছে, বিজেপি বাংলায় বেড়ে চলেছে। মমতা ব্যানার্জির আমলে এটাই তো চেহারা। মমতা ব্যানার্জি ভেবেছিল কংগ্রেস তার দুশ্মন, তা কংগ্রেসকে সরিয়ে দাও। বিজেপি আর কি করবে? বিজেপিকে উস্কিয়ে মদত দাও। দিয়েছিল মদত, তাই বিজেপির সঙ্গে সরকার করতে তার দ্বিধা হয়নি। একবার নয়, বিজেপির সঙ্গে বারবার সরকার করতে তার দ্বিধা হয়নি, ভোট করতে তার দ্বিধা হয়নি। যত রাস্তার কংগ্রেসের করে বাংলায়, কংগ্রেসে খতম করে দাও। তৃণমূল নামক দল তৈরি করে প্রথম আক্রমণ কংগ্রেসের বিরুদ্ধে। অস্বীকার করতে পারেন কেউ? খতম করছে কাকে? কংগ্রেস। সেই সুবাদে বড় হয়েছে কে বাংলায়? বিজেপি। আর সেই বিজেপি বড় হয়ে সেই মমতাকে আজ ধ্বংস করে দিচ্ছে। এখন মমতার পাশে কেউ দাঁড়াচ্ছে না, মমতাকে সোজা দিল্লির টিকিট কেটে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী বাপ কেউ ছাড়ে না। আমরা ভারতবর্ষের কংগ্রেস পার্টি, এদিনও যা বলেছি আজও তাই বলছি। বিজেপি পার্টি আজকে যে ভারতবর্ষ তৈরি করতে চলেছে সেটা আমাদের আজকের পরিকল্পনা নয়, 100 বছরের পুরনো পরিকল্পনা। 1925 সালে আরএসএস পার্টির জন্ম, সেদিন থেকে তাদের লক্ষ্য ভারতবর্ষকে হিন্দুদের দেশে রূপান্তরিত করতে হবে। 100 বছরের পুরনো পরিকল্পনা আজকে 101 বছর হচ্ছে। প্রতিবাদ করেছিল কংগ্রেস। তাই মোদী কি বলে? মোদী বলে কংগ্রেস মুক্ত ভারত করতে হবে। মোদী কখনো বলেনি তৃণমূল মুক্ত, মমতা মুক্ত, সিপিএম মুক্ত ভারত। মোদী স্লোগান কংগ্রেস মুক্ত ভারত। কারণ মোদীর স্বপ্ন, বিজেপির স্বপ্ন বাস্তবায়িত দিচ্ছে না কে? কংগ্রেস। তাই কংগ্রেসকে আক্রমণ করো। কংগ্রেসকে মুসলমানের পার্টি সাজিয়ে হিন্দুর ভোট সম্পূর্ণ বিজেপির পক্ষে নিয়ে গিয়ে কংগ্রেসের ক্ষমতা থেকে দূরে রাখো, আর সেই সুযোগে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করার চেষ্টা করো। এটাই হচ্ছে এদের লাইন। দাদা, রাজ্যে তৃণমূল ধূলিসাৎ হয়ে গেছে। বিভিন্ন জায়গাতে তৃণমূল এবং একাধিক রাজনৈতিক দল ছেড়ে সকলে কংগ্রেসের যোগদানের এই হিড়ি, আগামী দিনে বিজেপির যে উত্থান, এটা কি রুখে দাঁড়াতে সম্ভব হবে এই যোগদানের হিড়ি? যাতে কংগ্রেস দলে আরও বেশি পরিমাণ বিজেপি বিরোধী মানুষ যোগদান না করে, তার জন্য কিন্তু বিজেপি আরেকটা যে খেলা খেলছে তার নাম হচ্ছে বিদ্রোহী তৃণমূল। বিদ্রোহী তৃণমূলের নাম করে বিজেপি পার্টি তাদের বি টিম বানিয়ে যাতে কংগ্রেসে ভিড় না বাড়ে
তার জন্য তারা চেষ্টা করছে। তাই জেনে রাখবেন বিজেপি পার্টি একটা সেফটি ভাল্ব তৈরি করেছে, সেই সেফটি ভাল্বের নাম বিদ্রোহী তৃণমূল। অর্থাৎ তৃণমূলের লোকরা কংগ্রেসে যোগদান করে বিজেপি বুঝে গেছে, তাই যাতে ভিড়টা আর না বাড়ে, কারণ ওরা জানে কংগ্রেস শক্তিশালী হলে যদি কারোর বিপদ হয় তার নাম বিজেপি। তাই বিজেপি ক্ষমতা থাকা অবস্থায় কখনো কংগ্রেস শক্তিশালী হোক এটা তারা হতে দিতে চাইছে না। তাই বিদ্রোহী তৃণমূল বানিয়ে কিছু লোককে তাদের মধ্যে রেখে তারা কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করছে। আরেকটা জিনিস, যখন সর্বত্র তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদানের তৎপরতা বাড়ছে, পঞ্চায়েতগুলো সব কংগ্রেসের দিকে আসতে চাইছে, তখন প্রশাসনিক নির্দেশ জারি করে কোথাও কোনো পঞ্চায়েত গঠন করতে দেওয়া হচ্ছে না। এই চালাকিটাও দেখবেন, কারণ একটাই, যেমন তৃণমূল ক্ষমতা আসার পর চেয়েছিল কংগ্রেস দুর্বল হোক, তেমন বিজেপিও ক্ষমতা আসার পর চাইছে কংগ্রেস দুর্বল হোক। তাই আগামী দিনে কংগ্রেসের দায়িত্ব অনেক বেশি এবং মানুষ আগামী দিনে কংগ্রেসের পক্ষে আসবেই, কারণ এটা জানে যে বিজেপি নামক সাম্প্রদায়িক শক্তির সঙ্গে লড়তে গেলে কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নাই। 4 তারিখের পর যেন একের পর এক তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বিভিন্ন রাজনৈতিক দল। ভেঙে যাচ্ছে কোথায়? দল ভেঙে বা দল ত্যাগ করে সকলে এখন হাতকে শক্ত করছে, হাত প্রতীকের দলীয় পতাকা ধরছে। আজকের যে চিত্র আমরা দেখাচ্ছি মুর্শিদাবাদ জেলার অতি চর্চিত এলাকা ডোমকল। একটা সময় লালগড় হিসাবে পরিচিত এই ডোমকল বর্তমানেও লালের ক্ষমতায় বা লালের দখলে রয়েছে। তবে তৃণমূলের বেদখল হয়েছে এই ডোমকল। শুধু ডোমকল নয়, পুরো বাংলায় তৃণমূলের বেদখল। বর্তমান পরিস্থিতিতে অধীর রঞ্জন চৌধুরী, অর্থাৎ যাকে বাংলার রবিনহুড বলা যায় বা যাকে বাংলার কংগ্রেসের আইকন বলা যায়, সেই অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে প্রায় 1,500 তৃণমূল এবং অন্যান্য রাজনৈতিক দলের কর্মী ও সমর্থকদেরকে নিয়ে আজকে কংগ্রেসে যোগদান করলেন। আমাদের সঙ্গে রয়েছেন এক নেতৃত্ব, তিনি বেশ কয়েকটি ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক দল ভাঙিয়ে কংগ্রেসের হাত শক্ত করেছে। আগামী দিনে রয়েছে, অর্থাৎ 2027-এর হয় শুরুতে, নয়তো 26-এর শেষে ডোমকল পৌর নির্বাচন। আর সেই পৌর নির্বাচনের আগেই একদিকে যেমন তৃণমূলে ভাঙন, মুছে যাওয়া প্রায় তৃণমূলে ভাঙন, আরো একদিকে কিন্তু একাধিক রাজনৈতিক দল, যেমন আম জনতা উন্নয়ন পার্টি থেকে শুরু করে কিছু কর্মী ও সমর্থক বামেদেরও এসেছে। সমস্ত রাজনৈতিক দলের ভাঙন আর কংগ্রেসের হাত শক্ত, এক অন্য চিত্র, যে চিত্র আগামী দিনে বিজেপির উত্থানকে রুখে দেবে এবং বিজেপির যে নৈরাজ্য শাসন সেটাকে রুখে দেবে বলে দাবি করেছেন অধীর রঞ্জন চৌধুরী। যোগদান করেছেন কারা এবং কতজনকে সঙ্গে নিয়ে জানবো বিস্তারিত। ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা যারা এসছেন আজকের এই যোগদানের কভারেজ করতে। অ্যাকচুয়ালি মূলত ডোমকল এই তৃণমূলের আমাদের 5টা ওয়ার্ডের 3 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 এবং কিছুটা 2 নম্বর ওয়ার্ডের যারা তৃণমূল কর্মী, সেই কর্মীগুলো নিয়ে আমরা দাদার হাত ধরে জাতীয় কংগ্রেসে শক্তিশালী করার জন্য আজ জাতীয় কংগ্রেসে ফিরলাম। তৃণমূলের দুর্নীতি এবং আপসহীন মানুষের যে অত্যাচার যারা যেভাবে নেতৃত্ব করেছে ডোমকলে, সেই নেতৃত্ব আজ কেউ ডোমকলে নেই। মানুষ হতাশ, কর্মীরা হতাশ। তাই এই তৃণমূলের যারা কর্মী বা তৃণমূলের যারা বুথ লেভেলের যারা নেতৃত্ব ছিল তাদেরকে প্রত্যেকে নিয়ে আমরা সবাই মিলে আজ এই 5টা ওয়ার্ডের নেতৃত্ব যারা ছিলেন তারা 1,500+ কর্মী আমরা জাতীয় কংগ্রেসের হাত শক্ত করতে ডোমকল টাউন, ডোমকল ব্লক এবং সর্বোপরি কেন্দ্রের নেতা অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে আমরা জাতীয় কংগ্রেসে আবার ফিরলাম ঘরে। আবার আমরা ঐক্যবদ্ধ সংগ্রাম করব, ডোমকলকে এগিয়ে নিয়ে যাব। সামনের দিনের ডোমকলের যে পটভূমিকা থাকবে উন্নয়নের জন্য এবং ডোমকলের সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা ভালো ভূমিকা পালন করব জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করতে এবং আগামী দিনে দাদার নির্দেশকে শক্তিশালী করতে, আগামী দিনে ডোমকল কংগ্রেসকে শক্তিশালী করতে ডোমকল কংগ্রেস যে বার্তা দেবে সেটা আমরা মান্যতা দিয়ে চলবো। ধন্যবাদ আপনাকে। কতজন বলেন? 1,500 তৃণমূল কর্মী এবং সিপিএম কর্মী, সিপিএম তৃণমূল কিছু বিজেপি কর্মীও এই যোগদান সভায় যোগ দিলেন। আমজনতা উন্নয়ন পার্টি, আমজনতার কিছু কর্মী এসছেন। অ্যাকচুয়ালি আমজনতা বলতে কিছু ডোমকলে নেই, তাই কিছু কর্মী যারা আমজনতা করতেন তারাও আজ জয়েন করলেন। ধন্যবাদ আপনাকে। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী, আর সেই সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে এই যোগদান কর্মসূচি। একদা জাফিকুল ঘনিষ্ঠ হিসাবে পরিচিত টিটু, আর সেই টিটু সহ তার পিতা এবং প্রায় 1,500 বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও সমর্থকদের নিয়ে এই যোগদান। আগামী দিনে এই যোগদান কতটা প্রভাবশালী হয়, কতটা প্রভাব ফেলতে পারে কংগ্রেসের হয়ে, সেটাই দেখার। মুর্শিদাবাদ জেলার ডোমকল থেকে ক্যামেরায় রুবেলের সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন।